পৃথিবীর এক এমন সতীপীঠ যেখানে সতীর গর্ভগৃহের বাইরে ঢাকি ঢাক বাজান এবং সারা রাত ধরে নৃত্য করেন দেবী। এখানে মাছ ছাড়া ভোগ হয় না দেবীর, তাই এখানে সধবারা ভোগ খেতে পারেন না। আজ চলে এলাম আপনাদেরকে নিয়ে এমন এক সতীপীঠ ঘোরাতে যেখানে রহস্য রোমাঞ্চে ঘেরা। এখানে সুড়ঙ্গ পথ থেকে শুরু করে সব কিছুই রয়েছে, আর এখানেই নরবলি দেওয়া হতো, যেখানে ভয় পেতেন গ্রামবাসী এই দেবীকে, এবং এখানে নরবলি দেওয়ার পর বডি ফেলে দেওয়া হতো পাশের পুকুরে। এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এই পৌষ সংক্রান্তি থেকে মাঘ সংক্রান্তি পর্যন্ত ঢাকি এই জায়গায় দাঁড়িয়ে এক পা ভেতরে রেখে এক পা বাইরে রেখে নিজের চোখে 7 পটি কাপড় বেঁধে ঢাক বাজাবেন। সেটি সময় হচ্ছে রাত্রি 12টা থেকে 12:30 পর্যন্ত। আর এই ঘরের ভেতর থেকে মা সেখানে নৃত্য করেন, আর এই নৃত্য শোনা যায় সেই আশেপাশে গ্রাম বাংলা থেকে শুরু করে মন্দির চত্বর, সেই ঘুঙুর এবং ঢাকির এই শব্দে মা নৃত্য করেন যে আশেপাশের গ্রাম বাংলার মানুষ থেকে শুরু করে বহুজন শুনতে পান। আর সেই সময়কার রিচুয়ালস, সেই সময়কার ঢাকি বংশ পরম্পরা আজও চলছে এই মন্দিরে। এই মন্দিরের যে গেট দেখছেন অনেকটাই ছোট, আবার এই যেই ঘরে মা নৃত্য করে সেই ঘরে একটি বিছানাও আছে, যে বিছানায় রাত্রিবেলা মালাকারদের বাড়ি থেকে এসে মালাকারা সাজিয়ে দিয়ে যান এবং সেই বিছানা তৈরি করা থাকে, এবং সেই বিছানাতেই মা নাকি ঘুমান। এই যে চলিত কথা রয়ে গেছে সেগুলোই কিন্তু আজও বংশ পরম্পরায় এই গ্রাম বাংলা মানুষের টেরাকোটা স্টাইলের যে স্ট্রাকচার অনেক আগে চুন সুরকি ছিল সেটা এখন বর্তমানে পাথরে তৈরি করা হয়েছে। সেই মূর্তিও আপনারা দেখতে পান না এখানে, কারণ এখানে হচ্ছে সুড়ঙ্গ পথে এখান থেকে মূর্তি পাওয়া গেছিলো। আর হচ্ছে এখানে যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো অনেক পুরনো ডিজাইন, এখন পাথর লাগানো হয়েছে, আগে এখানে চুন সুরকি দেওয়াল ছিল। আমরা এখানকার সেবাইতে কাছে সেই খবরগুলো জেনে নেব, আর আমরা দেখাবো আপনাদেরকে ভেতরে কীভাবে সুড়ঙ্গ রয়েছে এবং মায়ের যেখানে নৃত্য করতেন সেই ঘরটি। আসুন। আমরা মন্দিরের গর্ভগৃহের ভেতর আস্তে আস্তে প্রবেশ করছি, আর এটি সেই ছোট্ট দরজা, যে দরজা দিয়ে গর্ভগৃহে প্রবেশ করা যায়, এবং একটি সুড়ঙ্গ রয়েছে, যে সুড়ঙ্গের কাছে আমরা আজকে পৌঁছবো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ঘরটিতে, সেই বিছানাতে কিন্তু দেবী মা রোজ এসে শোন। তার প্রমাণ হিসাবে কিন্তু জানা যায় বিছানা যখন রাত্রিরে মন্দির বন্ধ করা হয়, গুছিয়ে দেওয়ার পর সেই বিছানা সকালবেলা অগোছালো হয়ে থাকে। এত সুন্দর ঝাড়বাতি দেওয়া এই সিলিংটা কতটাই না সুন্দর লাগছে এই মন্দির চত্বরে। তো চলুন এবার আস্তে আস্তে দেবীর গর্ভগৃহের কাছে পৌঁছই এবং জেনে নিই পুরোহিতের কাছ থেকে কি আছে এই গর্ভগৃহে। এই যে দেখছেন মায়ের ওই সুড়ঙ্গ গহ্বর, ওইখান থেকে রামচন্দ্রকে মহিরাবণকে বধ করে হনুমান বধধারাকালী ঘটকে মাথায় নিয়ে রামকে লক্ষ্মণ নিয়ে 2 স্কন্ধে উঠেছিলেন। ওই জন্য এটা পৃথিবীর মধ্যস্থল একটা। আর একটা হলো আপনার সত্যির ডান পায়ে বুড়ো আঙুল পড়েছিল, মানে এখানে পিঠে একটা পিঠ, এখানে সত্যির ডান পায়ে বুড়ো আঙুল পড়েছিল। তবে যখন ভদ্রাকালী পুজো হয় তখন হতো, তারপর সতীর যখন ডান পায়ে বুড়ো আঙুল পড়ে তখন মা বলেছেন যে আমি ক্ষীরগ্রামে মা দুর্গা রূপে স্থাপিত হব। দিয়ে মা দুর্গা রূপে মা আমার স্থাপিত হয়েছিলেন। কিন্তু আগে মা নরবলি খেতেন, আগে মাকে মানুষ বলি দেওয়া হতো। তারপরে যখন ব্রাহ্মণের একটি মাত্র সন্তান, যা তার সকালবেলায় পালা পড়বে, তখন সেই ব্রাহ্মণ গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছিল। তারপরে মা ঘর থেকে দেখতে পায় যে ব্রাহ্মণ পালিয়ে যাচ্ছে। মা ঠিক সুসু করে গিয়ে একটা কারুলিয়া বলে গ্রাম আছে, সেইখানে মাঠেতে মা এক বুড়ি ব্রাহ্মণী বেশ ধরে মা বসেছিলেন। তখন ওইদিকেই ব্রাহ্মণ যাচ্ছিলেন, তখন ব্রাহ্মণকে মা জিজ্ঞেস করছে এত রাতে তুমি কোথায় পালিয়ে যাচ্ছ? তখন ব্রাহ্মণ বলছে আর বলো না মা, আমাদের গ্রামে মা যুগাদের রাক্ষসী এসেছেন, আমার সকাল হলে আমার ছেলের পাল্লা নরবলি, সেই জন্য আমি গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছি। তখন মা বললে যে তুমি যে ভয়ে পালাও মা, তুমি সেই মা যুগাদ দে আমি। তখন ব্রাহ্মণ বললো ঠিক আছে, তাহলে আপনার দশভুজা মূর্তি দেখাতে হবে, তারপর আমি গ্রামে আপনাকে বিশ্বাস করে ফিরে যাব। তখন মা সিংহপৃষ্ঠে দুর্গারূপে মা দাঁড়িয়ে পড়লেন, দিয়ে বললেন যা ঠিক আছে, আজ থেকে আমি নরবলি খাওয়া ছেড়ে দিলাম, আজ থেকে আমি মোষ মেষ আর ছাগ বলি হবে। সেই থেকে সেই প্রথা হয়ে আসছে। তারপরে এখানে আপনার প্রত্যেকদিন নিত্য পূজা, নিত্য ভোগ হয়, মায়ের আমিষ ভোগ হয়। আর এইটা মায়ের শয্যা, মা শয্যা যে করেন সেটাও আমরা বুঝতে পারি, বিছানা উল্টাল হয়ে থাকে। আর আগে মায়ের পান জল দেওয়া হতো মহারাজার আমলে,
তখন পানির চিপেও পড়ে, আমার বাবাদের কাছে গল্প শুনেছি, পানির চিপে এখানে পড়ে থাকতো। এখন আর পান ফানের সিস্টেম কিছু নাই, এখন মায়ের নিত্য পূজা, নিত্য ভোগ। আর তবে মায়ের আমিষ চাই, যদিও না কোনোদিন মাছ কোনো কোথাও জুড়লো, ওই আঁশ পেত্তি আঁশ ভর্তি ধুয়ে মায়ের আঁশ ঠিকই দেওয়া, সেই জন্য এখানে কোনো বিধবা মহিলারা ভোগ খেতে পান না। আর মা যে ধামাতে দেখেছেন যাই না, ওইখানে মায়ের, ওইখানে আগে মা থাকতো। আগে এইগুলো বলতো যে ইয়ে ছিল, গ্রাম ছিল না, ওইখানে গ্রাম ছিল, তখন ব্রাহ্মণরা ওইখান থেকে এসে মায়ের পুজো করতো। মায়ের মন্দির এইটা আদি মন্দির, পুরনো মন্দির, ওইখানে মাকে থাকতো। তা মা তখন ধামাচি ঘাটে চান করছে, আর করুই গ্রামের একটা শাখা বিস্তি ওই যাচ্ছে। তখন মা সাবান হাতে মাখতে মাখতে বলে, এই শাখারি আমাকে তুমি 2000 শাখা পরিয়ে দিয়ে যাও তো। তখন সেই শাখারি বলছে, আপনি একা মেয়ে ছেলে, আপনার কী করে শাখা পড়াবো? তখন বলো, আমি স্বামী মাতাল শ্মশানে বসে থাকি, আমাকে ভাত দেয় না, আমি 2 ছেলে 2 মেয়েকে নিয়ে আমি বাবার ঘরে থাকি, আমাকে তুমি শাখা পরিয়ে দাও। তখন শাখারি বলছে, ঠিক আছে পরিয়ে দিচ্ছি, তা আপনার টাকা কে দেবে? তখন মা বললেন, তুমি মন্দিরে যাও, আমার বাবা মন্দিরে বসে আছে, তুমি গিয়েই বলবে কলমগায় 5 টাকা আছে দিতে। তখন শাখারি এসে বলছেন যে, আপনার মেয়েকে শাখা পড়ালাম, আপনি টাকা দিন, কলমগায় 5 টাকা আছে। তখন সেই ব্রাহ্মণ বলছে, আমার তো কোনো মেয়ে নাই, তুই কাকে শাখা পড়েছিস দেখি গেছ? তখন মা দলে নেমে পড়েছে, ব্রাহ্মণকে বললো যে, হ্যাঁ তুমি শাখা পড়েছো দেখি। তখন মা আমার 2 বাহু তুলে দেখালো যে, আমি শাখা পড়েছি, তুই কলমগায় 5 টাকা আছে দেখা। কিন্তু সেই শাখারির বংশধর, এখন আর শাখাকে বিক্রি করে না, কিন্তু শাখারির বংশধর প্রথমেই মা উঠবেন 31শে বৈশাখ, 30 তারিখে ভোরবেলায় তিনি আসবেন, মাকে শাখা পড়াবেন, পুজো দেবেন, তারপরে যাত্রীদের আমাদের দর্শন করানো হয়। এই থেকে মায়ের প্রথা চিরচরিত হয়ে আসছে আমাদের বংশ পরাপর। আমি এই 4 পুরুষ হলো আমি পুজো করছি, আমার দাদুর বাবা করেছে, দাদু করেছে, বাবা করেছে, আমি করছি এখন পুজো মায়ের। আমাদের 9 ঘর সেবায়িত, এবার এখন ভেঙে সেটা 30-40 ঘর হয়েছে। সুলঙ্গটা ওইখান আগে এগুলো আপনার বহু ফাঁকা ছিল, কিন্তু মানুষজন পড়ে যাবে বলে সুলঙ্গ পথ সেজন্য বাঁধিয়ে মায়ের স্মৃতি হিসেবে রেখে দিয়ে গেছে। এইখান থেকে দেখতে হবে। 10টার মধ্যে এসে বলতে হয়, কুপন দেওয়া হয়, 51 টাকার কুপন, মায়ের ভাত, একটা সবজি আর মাছের ঝোল আর পায়েস দেওয়া হয়।